মলিকিউলস, বায়োমলিকিউলস যেটা, এই চ্যাপ্টারটা তোমরা যখন বাংলাতে পড়বে সেখানে দেখবে লেখা আছে জীবাণুবিদ্যা না এইসব কিছু লেখা আছে না? জৈব অণু মানে জীবাণু, এই সমস্ত জিনিস। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টারটা কেমন ভাবে আমাকে বলতে হবে বলো। এই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 12-এ কেমিস্ট্রিতে আছে, আর এইখানে সেটা বায়োলজিতে আছে। এইখানে যখন তুমি নিটের জন্য দেখবে সেইখানে এই জায়গা থেকে 3 থেকে 4টা কোশ্চেন আসবে। ঠিক আছে, আর তার সাথে সাথে যখন তুমি কেমিস্ট্রি চলে যাবে সেই কেমিস্ট্রি থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসবে। তাহলে নিটের রেসপেক্টে এইটার ইম্পর্টেন্স কতটা যদি দেখা হয়, তাহলে টোটাল এখানে ধরে নিলাম 3টা, এখানে 3টা, 6টা, তাহলে 6টা কোশ্চেন, 6 গুণিত 4 মানে 24 নাম্বার। 24 নাম্বার মানে বুঝতে পারছো? তাহলে এই 24 নাম্বার কিন্তু ইয়ার গুরুত্ব। ওকে, তাহলে এই 24 নাম্বার পাওয়ার জন্য আমাকে বলো যে আমি কেমিস্ট্রি রিলেটেড বলবো না বলবো নি, আর বায়োর যদি শুধু বলতে হয় তাহলে বায়োই বলবো। কেমিস্ট্রি বলবো না বলবো নি বলো। কেমিস্ট্রি তাহলে তোমার কেমিস্ট্রিটাও জানা দরকার। চলো দেখো, এই যে বায়োমলিকিউলস, এটার প্রথম কথা জানতে হবে যে এটার মানেটা কি। বায়োমলিকিউলস মানে কি? দেখো বায়ো মানে কি বলো? বায়ো মানে হচ্ছে সজীব, সজীব। ঠিক আছে, তাহলে মলিকিউলস মানে কি? আমরা যে এলিমেন্ট বলতে পারি, এলিমেন্টস। ঠিক আছে, তাহলে যে সমস্ত এলিমেন্টস গুলা সজীব দেহটাকে তৈরি করছে তাদেরকে বলা হচ্ছে কি? বায়োমলিকিউলস। বায়ো মানে সজীব, আমি একটা সজীব, তাহলে আমার বডিতে যে সমস্ত এলিমেন্টস গুলা রয়েছে সেইগুলাকে আমরা কি বলবো? বায়োমলিকিউলস। আমার বডির ভিতরে অক্সিজেন আছে না নাই? আছে। আমার বডির ভিতরে কার্বন আছে না নাই? আছে। আমার বডির ভিতরে তোমার হাইড্রোজেন আছে না নাই? আছে। তাহলে এইগুলা, এই সমস্ত জিনিসগুলো বলা হচ্ছে বায়োমলিকিউলস। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, এরপর এই যে বায়োমলিকিউলস যেটা, সেইটার আমরা একটু ডিটেলসে যাব। দেখো এটা যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে একটা ছোট্ট টেস্ট করব আমরা। ঠিক আছে, কি টেস্ট করব? যে যে কোনো একটা সজীব জিনিস আমরা নিলাম, সে সজীব জিনিস কি হতে পারে? একটা আমি গাছের পাতা নিতে পারি, ঠিক আছে, বা আমি একটা চিকেন লেগ পিস সেটা নিতে পারি। যে কোনো একটা জিনিসকে নিলাম, জিনিসকে নেওয়ার পরে সেইটাকে আমরা সেই হামাল দিস্তা আছে, সেই হামাল দিস্তা করে একটু, এই যে এখানে জিনিসটা আছে সেটাকে আমরা একটু ছেঁচে নিলাম। ঠিক আছে, যখনই ছেঁচে নেবো তাহলে এটা কি হয়ে যাবে? এটা একদম চাটনির মতো হয়ে গেল। ঠিক আছে, সেইটা যখনই হয়ে যাবে এবারে এইটাকে লিয়ে করে আমি একটা জায়গাতে এইটাকে লিয়ে করে আমি কি করে দেবো? ছাঁকবো, ছাঁকনি দিয়ে ছাঁকে নেবো। হয়েছে, এই জিনিসটাকে লিয়ে করে আমি এইখানে রাখলাম। তাহলে এইখানে কিছু বড় বড় জিনিস পাবো যেগুলো ছাঁকনিতে আটকে যাবে। তাহলে ছাঁকনিতে যেগুলো আটকে যাচ্ছে সেগুলো বড় জিনিস, আর যেটাতে ছাঁকনিতে আটছে না সেগুলো কি? সেগুলো সব ছোট ছোট জিনিস। তাহলে যেগুলা ছাঁকনির মধ্যে রয়ে যাচ্ছে সেইগুলা বড় সাইজে বড়, আর যেগুলা নিচে পড়ে যাচ্ছে সেগুলো সাইজে কি? ছোট। তাহলে এই যে যেগুলা সাইজে বড়, যেগুলো সাইজে বড় সেগুলোকে আমরা বলতে পারি রিটেন্টেড। কি বলতে পারি? রিটেন্টেড। আর এইটাকে যেগুলো ফিল্টার হয়ে গেছে, যেটা নিচে পড়ে গেছে, সেটাকে বলতে পারি ফিল্ট্রেটেড। কি বলতে পারি? ফিল্ট্রেটেড। আচ্ছা আমাকে বলো, যেগুলো সাইজে বড়, যেগুলো সাইজে বড় সেগুলো উপরে ছাঁকনিতে আটকে যাচ্ছে, এইটাকেই বলা হচ্ছে বায়ো ম্যাক্রো মলিকিউলস। কি বলতে বুঝতে পারছো? ম্যাক্রো। আর এই যে যেটা নিচে পড়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলছি? বায়ো মাইক্রো মলিকিউলস। হয়েছে, তাহলে আমরা এই বায়ো মলিকিউলসটাকে কয় ভাগে ভাগ করছি? বায়ো ম্যাক্রো মলিকিউলস, বায়ো মাইক্রো মলিকিউলস। কি বললাম বুঝতে পারছো? আচ্ছা, এটাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। মাইক্রো মলিকিউলস আর একটা হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো মলিকিউলস। ওকে, এই দুটার মধ্যে আমরা একটু পার্থক্য বা এদের কি জিনিস ডিটেলস আমরা জেনে নেব। ওকে, দেখো বায়ো মাইক্রো মলিকিউলস, এই যে বায়ো মাইক্রো মলিকিউলস যেটা, সেটার সাইজ কত, সেটা কতটা বড়, সেটা যখন আমরা দেখব, এদের যদি মলিকিউলার ওয়েট দেখা হয়, মলিকিউলার ওয়েট সেইটা যদি দেখা হয় তাহলে এটা কত হয়ে যাবে জানো? এটা হয়ে যাবে 1000 ডাল্টনের নিচে, 1000 ডাল্টনের নিচে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? এদের মলিকিউলার ওয়েট কত হয়ে যাবে? 1000 ডাল্টনের কম। এদের মলিকিউলার ওয়েট কত হয়ে যাবে? এদের মলিকিউলার ওয়েট কত হয়ে যাবে? 10,000 ডাল্টনের বেশি।
মলিকিউলার ওয়েট মানে কি বলুন? মলিকিউলার ওয়েট মানে ওই যে মলিকিউলসটা তার যে ওয়েটটা সেটা বলা হচ্ছে মলিকিউলার ওয়েট। সেটা কত হয়ে যাচ্ছে? 1000 ডাল্টনের কম মাইক্রোতে। এখানে কি হয়ে যাচ্ছে? 1000 ডাল্টনের বেশি। ঠিক আছে, তুমি কোনো বেশি লেখালেখি করো না, কারণ এটা ভিডিও হচ্ছে এখানে দেখে নিতে পারবে, কিন্তু এখন পুরোপুরি জিনিসটা এখানে বুঝছো, যেটা ইম্পর্টেন্ট সেটা একটু লিখে নেবে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে? আচ্ছা, গুড। এরপরে 2 নম্বরে আমরা যদি যাই তাহলে এর কিছু উদাহরণ দেখবো। উদাহরণ, উদাহরণ দেখো, ভালো করে বোঝো যে মাইক্রো মলিকিউলস যেগুলো সেগুলোর উদাহরণ কি। সেগুলোর উদাহরণে একদম 1 নম্বরে আমরা যদি চলে যাই, সেটা আমি লিখতে পারি মনোস্যাকারাইড। কি বলছি? মনোস্যাকারাইড। ঠিক আছে, এই যে মনোস্যাকারাইড এটা আমরা এইরকম ভাবে পড়বো, এই যে মনোস্যাকারাইড যেটা, সেই মনোস্যাকারাইডটাকে তুমি সবসময় বায়ো মাইক্রো মলিকিউলে যারা আছে সেগুলোকে তুমি ধরে নাও মনোমার। কি বলছি? মনোমার। আর এই যে ম্যাক্রোমলিকিউল যেটা সেটা হচ্ছে পলিমার। কি বলে এটা? পলিমার। ঠিক আছে, ভালো করে বুঝো মনোমার মানে কি, পলিমার মানে কি। এই যে মনোমার মানে হচ্ছে, তুমি ধরো এইটা হচ্ছে একটা গাঁদা ফুলের মালা, এগুলো হচ্ছে গাঁদা ফুল, এগুলো সব গাঁদা ফুল, এগুলো সব গাঁদা ফুল। ঠিক আছে, হয়েছে? এই যে একটা গাঁদা ফুল, এই যে এই একটা গাঁদা ফুল, এইটাকে বলছি আমরা মনোমার। আর এই পুরো গাঁদা ফুলের মালাটাকে আমরা বলছি কি? পলিমার। তার মানে বলো যে এই মাইক্রোমলিকিউল যেটা সেইটা মনোমার হবে নিশ্চয়ই, স্বাভাবিকভাবে। আচ্ছা, পলিমার যেটা সেটা ম্যাক্রো হয়ে যাবে। গুড। তাহলে এই মনোস্যাকারাইড যেটা সেটা কি হয়ে গেল? একটা গাঁদা ফুল, মানে সবচেয়ে ছোট্ট ইউনিট। তাহলে যদি বলি সবচেয়ে ছোট্ট ইউনিট কি হয়ে যাবে? মাইক্রো বা মনোমার, সবচেয়ে ছোট্ট ইউনিট। ওকে, আচ্ছা, এই মনোস্যাকারাইডের যে পলিস্যাকারাইড যেটা সেটা হয়ে যাবে কি? এই গাঁদা ফুলটা যেটা, বা পলিমার। তাহলে এই মনোস্যাকারাইডের মনো মানে কি? মনো মানে কি? এক। মনো মানে কি? এক। স্যাকারাইড মানে কি? সুগার। সুগার। তাহলে এই যে মনোস্যাকারাইড মানে হচ্ছে একটা মাত্র সুগার। ঠিক আছে, সেই রকম ভাবে অনেকগুলো যদি হয় পলিমারের কি ক্ষেত্রে কি বলবো? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। হয়েছে? পলিস্যাকারাইড। তাহলে এটা গেল মনোস্যাকারাইড আর হচ্ছে পলিস্যাকারাইড। 2 নম্বর উদাহরণ আমরা দেখব। 2 নম্বর উদাহরণ অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড কি? এই যে গাঁদা ফুলের একটি মেলা, মানে কি? এটা হচ্ছে মনোমার। ঠিক আছে, এর এই যে পলিমারটা সেটা হয়ে যাবে প্রোটিন। কি হয়ে যাবে? ঠিক আছে, কি হয়ে যাবে? প্রোটিন। মানে কি? অনেকগুলা এরকম ছোট 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 অ্যামিনো অ্যাসিড নিয়ে কি তৈরি হবে? প্রোটিন। তাহলে যদি বলা হয় প্রোটিনের সবচেয়ে স্মলেস্ট ইউনিট কি হয়, তখন কি বলবে? যদি বলা হয় পলিস্যাকারাইডের সবচেয়ে স্মলেস্ট ইউনিট, তখন কি বলবে? পলিস্যাকারাইডের সবচেয়ে স্মলেস্ট ইউনিট, তখন কি বলবে? মনোস্যাকারাইড। আচ্ছা, এই যে পলিস্যাকারাইড যে শুধু পড়বে এরকম না, এর অনেক নাম আছে। এর একেই বলা হয় কার্বোহাইড্রেট। একেই বলা হয় কার্বোহাইড্রেট, একেই বলা হয় সুগার। কি বলছো, বুঝতে পারছো? তাহলে পলিস্যাকারাইড, কার্বোহাইড্রেট, সুগার এগুলো সব একই জিনিস। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এটা হলো প্রোটিন। আচ্ছা, 3 নম্বরে চলে আসো। 3 নম্বরে চলে আসো। 3 নম্বরে হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। ঠিক আছে, এই যে নিউক্লিওটাইড, তাহলে ভাবো অনেকগুলো নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। ঠিক আছে, এবার অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে জুড়ে জুড়ে কি তৈরি করে? বলো। পলিমার। তো পলিমারের যেটা সেটার নাম হয়ে যাচ্ছে নিউক্লিক অ্যাসিড। কি নাম হয়ে যাচ্ছে? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আমরা জানি, নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, ডিএনএ, আরএনএ। তাহলে যদি বলা হয় ডিএনএটা কি দিয়ে তৈরি? ডিএনএ হচ্ছে একটা কি? যদি বলা হয় ডিএনএ কি মনোমার না পলিমার, কি বলবে? পলিমার। যদি বলা হয় ডিএনএ কি দিয়ে তৈরি, তখন কি বলবে?
নিউক্লিওটাইড দিয়ে তৈরি, ঠিক আছে। যদিও নিউক্লিওটাইড আরো কিছু জিনিস দিয়ে তৈরি, কিন্তু আমরা কি জানি যে এদের মলিকুলার ওয়েট যখন 1000 এর কম হয়ে যাচ্ছে তখনই সেটাকে আমরা মাইক্রো বলছি। যখনই এদের যে মলিকুলার ওয়েট 10,000 এর বেশি হচ্ছে তখন এইগুলো কি বলছি, পলিমার বলছি। বুঝতে পারছো? তাহলে এইটা আচ্ছা। 4 নম্বরে আমরা 4 নম্বর চলে আসছি। 4 নম্বর হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এটাই হয়ে যাচ্ছে লিপিড। কি হয়ে যাচ্ছে? লিপিড। কি বলছি বুঝতে পারছো? এটাই হয়ে যাচ্ছে লিপিড। কিন্তু এখানে একটা জিনিস বুঝার আছে, দেখবে এই যে লিপিড যেটা, এই লিপিড যেটা এর যে মলিকিউলার ওয়েট যেটা, একটা ভালো করে জিনিস বুঝো। এই যে লিপিড যেটা, এই লিপিডের মলিকিউলার ওয়েট যেটা, সেই মলিকিউলার ওয়েটটা হচ্ছে কি তোমার 10, যে এই 10 বলছি, এটা হচ্ছে 1000 ডাল্টনের কম। তারপরে কোনখানে এইখানে না থাকে এখানে থাকছে, তার কারণ আছে, ভালো করে বুঝো। আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে এই যে এখানে যখন ছাঁকনি দিয়ে ছাঁকা হচ্ছে না, হ্যাঁ, তখন কি হচ্ছে, এইখানে যারা বড় বড় মলিকিউল যারা, তারা উপরে আটকে যাচ্ছে, আর যারা ছোট ছোট তারা এখানে নিচে পড়ে যাচ্ছে, যারা ছোট ছোট তারা নিচে পড়ে যাচ্ছে। এই যে লিপিডটা যেটা বা ফ্যাটটা, এই লিপিডটা বা ফ্যাটটা এই কি হচ্ছে, এই উপরে এখানে আটকে যাচ্ছে, উপরে এখানটা আটকে যাচ্ছে। কেন আটকে যাচ্ছে? আমরা জানি লিপিড বা ফ্যাট কোনখানে থাকে বলো? হ্যাঁ, আমাদের বডির মধ্যে কোনখানে থাকে? বডির উপরে না, আমরা যদি বলি একটা সেল, এটা একটা সেল, ঠিক আছে। এই সেলের এটা নিউক্লিয়াস। এই যে সেলের যে উপরে যে মেমব্রেনটা যেটা, সেই মেমব্রেনটা কি দিয়ে তৈরি? প্রোটিন, লিপিড, প্রোটিন, ফ্যাট, লিপিড একই জিনিস তো। তাহলে প্রোটিন আর লিপিডের বাইলেয়ার দিয়ে তৈরি। তাহলে এটাকে বলা হয় ফসফোলিপিড। কি বলা হয়? ফসফোলিপিড। এই ফসফোলিপিড দিয়ে তৈরি এটা। তাহলে এইটা আমরা যখন কি করছি, ওইটাকে কাটছি, ভাঙছি, ঠিক আছে, তখন এই কি করছে, একদম পুরো একদম যখনই চাটনি হয়ে গেল, আস্তে আস্তে ওই যে যেগুলো লিপিড, সেগুলো এগুলো গোল গোল বড় বড় ভ্যাকিউলস, অনেকগুলো লিপিড একসাথে কাছাকাছি চলে আসে, দিয়ে বড় বড় ভ্যাকিউলস তৈরি করবে। কি বলছি বুঝতে পারছো? ওদের মলিকিউলার ওয়েট জেনারেলি কি হচ্ছে, 1000 এর কম, বাট তারপরে ওরা কিন্তু আটকে যাচ্ছে, রিটেনডেড। তাহলে এইটাকে পরীক্ষায় এটা কিন্তু অনেকবার কোশ্চেন আসছে যে লিপিড যেটা, যেটা লিপিড বলে দিল যে নিচের কোনটি, পরীক্ষায় কোশ্চেনে তোমাদেরকে বলে দিল যে নিচের কোনটি বায়ো মাইক্রোমলিকিউলস। কি বলবে? নিচের কোনটি বায়ো মাইক্রোমলিকিউলস। মাইক্রো মানে এই যে এইগুলো, হ্যাঁ, তার মধ্যে তোমাকে দিয়ে দিল যে লিপিডটা যেটা, সেটা এখানে দিলনি। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, যে লিপিড যেটা সেটা কিন্তু বায়ো মাইক্রোমলিকিউলস। অ্যাকচুয়ালি লিপিড যেটা সেটা বায়ো মাইক্রোমলিকিউলস, কিন্তু ইয়ার মলিকিউলার ওয়েট যেটা সেটাও কম, কিন্তু কি হচ্ছে, এই একসাথে ভ্যাকিউলস ফর্ম করে পরে এইখানে আটকে যাচ্ছে। এইখানে আটকে যায় যারা, তাদেরকে আমরা কি বলছি, ম্যাক্রো। ওই জন্য ওকে এখানে রাখা হয়েছে। কি বললাম বুঝতে পারছো? আচ্ছা, 4 নাম্বারের পরে 5 নাম্বার চলে আসো, মিনারেলস। ভিটামিন, মিনারেলস, মিনারেলস। তারপরে 6 নম্বরে চলে আসো, ভিটামিনস। ঠিক আছে। তাহলে এইগুলো যেগুলো, এইগুলো সব হচ্ছে কি, মাইক্রো মলিকিউলস। এইগুলো যেগুলো, এগুলো সব হচ্ছে কি, ম্যাক্রো মলিকিউলস। ঠিক আছে। তাহলে মনোমার, পলিমার। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে মনোস্যাকারাইড, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড, ফ্যাটি অ্যাসিড, মিনারেলস, ভিটামিনস, এগুলো সব হচ্ছে মাইক্রো। আর পলিস্যাকারাইড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড, এগুলো সব হচ্ছে ম্যাক্রো। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ, লিপিডটা স্টার দিয়ে আছে, ভালো করে মাথায় রাখবে। ওকে, এরপর এইগুলো আমাদেরকে সব ভালো করে পড়তে হবে। আমার এরপরে প্রথম কোশ্চেন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এইগুলো তো আমাদের বডির মধ্যে, আমাদের বডিটা তৈরি হয়েছে এইগুলো দিয়ে, এইগুলো ছাড়া আমাদের বডি তৈরি হতে পারেনি। আমাদের বডি তৈরি হয়েছে এই সমস্ত জিনিস দিয়ে। বায়োমলিকিউলস যেটা, সেইটা বলা হচ্ছে, বায়োমলিকিউলস যদি বলা হয় কাকে বলে হিসাব অনুযায়ী, তখন তোমাদেরকে ভালো করে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বায়োমলিকিউলস কিন্তু সব সময় তারা জৈব যৌগ হবে। কি হবে? জৈব যৌগ। তাহলে যে সমস্ত যৌগগুলো জৈব, জৈব মানে কি, জীব থেকে প্রাপ্ত, জীব থেকে প্রাপ্ত যে সমস্ত যৌগগুলো, সেগুলোকে বলা হচ্ছে জৈব যৌগ। তাহলে এইগুলো আমাদের জীব থেকে পাওয়া যায় না, পাওয়া যায় না, সব জীব থেকে পাওয়া যায়। তাহলে সমস্ত বায়োমলিকিউলস কি হবে? জৈব যৌগ। এবারে তুমি আমাকে বলবে, বলে আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইডও পাওয়া যায়। এই কার্বন ডাইঅক্সাইডটা জৈব যৌগ নয়। যখন ক্লাস 10-এ দেখবে কেমিস্ট্রিতে, বা এখনই তোমরা 11-এ কেমিস্ট্রিতে যখন পড়বে, অর্গানিক কেমিস্ট্রি, সেখানে দেখতে হবে যে জৈব যৌগ তাদেরকেই বলা হয় যারা কার্বন দিয়ে তৈরি। ঠিক আছে, কিন্তু কিছু কিছু আছে সেগুলোকে বাদ দিয়ে, যেমন ধরো কার্বনের বিভিন্ন অক্সাইড, এটা কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বনের অক্সাইডকে আমরা জৈব যৌগ বলবো না। কার্বনের বিভিন্ন সায়ানাইড, সিএন, ঠিক আছে, এই যে সায়ানাইড যেগুলো কার্বনের, সেগুলোকে আমরা বলবো না। কি বলছি বুঝতে পারছো? যেমন ধরো হাইড্রোজেন সায়ানাইড, এই হাইড্রোজেন সায়ানাইড যেটা, এটাকে এখানে কার্বন আছে না নাই? আছে। এখানে কার্বন ডাইঅক্সাইডে কার্বন আছে না নাই?
আছে, কিন্তু এইগুলাকে আমরা জৈব জৈব বলিব না, ঠিক আছে? এইগুলা বাদ দিয়ে করে কিছু, এই সমস্ত কিছু সায়ানাইড এবং অক্সাইড, এই সমস্ত জিনিস কার্বনের বাদ দিয়ে করে যেগুলো আছে সেইগুলাকেই বলা হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ মানে বডি থেকে প্রাপ্ত বা জীব দেহ থেকে প্রাপ্ত, গাছ হতে পারে, আমরা মানুষের কাছ থেকে হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, এই সমস্ত জিনিস থেকে যেগুলো পাই। তাহলে কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই সমস্ত জিনিস দিয়ে আমাদের বডি তৈরি। পরীক্ষায় কোশ্চেন বলবে যে আমাদের বডির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা থাকে, এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা থাকে, মোস্ট অ্যাবান্ডান্ট, সবচেয়ে বেশি পরিমাণে কোনটা থাকে। তখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ভালো করে, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? আমাদের বডির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বায়োমলিকিউলস যদি বলা হয় কি থাকে, আর নন বায়োমলিকিউলস যদি বলা হয়, সেই দুটোই ভালো করে মনে রাখতে হবে। বায়োমলিকিউলস যদি বলা হয় আমি কোনখানে লিখবো, এইখানে লিখছি, দেখো এইখানে দেখো জল, H2O, জল আমাদের বডির মধ্যে প্রায় 90% থাকে, 70 থেকে 90%, প্রায় 70 থেকে 90% থাকে আমাদের বডির মধ্যে জল থাকে। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, বডি মানে আমি বলতে পারি আমাদের সেল, এক একটা সেলে বলতে পারি আমাদের বডি যেটা সেটাই সেল দিয়ে তৈরি, তাহলে আমরা সেল দিয়ে বলতে পারি। আচ্ছা, এইটা তো আমাদের বায়ো মলিকিউলস নয়, জলটা আমরা এইমাত্র দেখে নিলাম যে জল কিন্তু আচ্ছা বলিই নি তোমাকে, জল যেটা সেটাও কিন্তু বায়ো মলিকিউলস নয়, ঠিক আছে? কারণ এখানে তো কার্বন নাই, তো তাহলে এখানে আমার দেখারও কিছু দরকার নেই, তাহলে এটা বায়ো মলিকিউলস নয়। তাহলে 2 নম্বর যেটা সবচেয়ে বেশি আমাদের বডিতে থাকে তার নাম হচ্ছে প্রোটিন, ঠিক আছে? 3 নম্বরে সবচেয়ে বেশি থাকে পেনসিল, এরকম করে মনে রাখবে, পেনসিল, ঠিক আছে? এটা ট্রিকের মতো করে আমি তোমাকে বলছি, এরকম করে তুমি মনে রাখতে পারো। এই যে প্রোটিন যেটা, সেটা প্রায় 15% থাকে। কত পার্সেন্ট থাকে? 15, ঠিক আছে? তারপরে যেটা সেটা হচ্ছে লিপিড যেটা, ঠিক আছে? এন নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে আমি বলতে পারি, এই যে কোথায় গেল নিউক্লিক অ্যাসিড, এই দেখো এইটা, ঠিক আছে? ও আচ্ছা, আমি আর পাশে লিখে দিই না। তাহলে প্রোটিন কত হচ্ছে? প্রোটিন থাকছে কত? প্রায় 15% এর মতো, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিক অ্যাসিড থাকছে প্রায় 5% এর মতো, ঠিক আছে? পেনসিল সি এল, এটা থাকছে 1% এর মতো। তাহলে কি বললাম, সবচেয়ে বেশি কি থাকবে? প্রোটিন। সবচেয়ে বেশি কি থাকছে? প্রোটিন। তারপর কি থাকছে? নিউক্লিক অ্যাসিড। তারপর কি থাকছে? লিপিড। তাহলে এইগুলো হয়ে গেল কি, যে আমাদের বডির মধ্যে সবচেয়ে বেশি কোনটা থাকে, ঠিক আছে? এটা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই যে আমাদের বডির মধ্যে এইগুলো এগুলো তো হচ্ছে তোমার মলিকিউলস, কিন্তু এলিমেন্টস যদি বলা হয়, এলিমেন্টস আর মলিকিউলস এর মধ্যে পার্থক্য হচ্ছে যে মলিকিউলস মানে কিছু না কিছু জিনিস দিয়ে তৈরি, মানে এগুলাকে আমরা বলতে পারি যে কম্পাউন্ড। কি বলছি বুঝতে পারছো? এগুলো কি সব কম্পাউন্ড। কিন্তু দেখবে এটা পিরিয়ডিক টেবিল, এই পিরিয়ডিক টেবিলের মধ্যে পুরো 118টা মৌল আছে, সেই মৌলগুলো সেগুলো এক একটা কি এলিমেন্টস, ঠিক আছে? তাহলে যদি বলা হয় আমাদের বডির মধ্যে সবচেয়ে বেশি এলিমেন্টস কি রয়েছে, সেটাও পরীক্ষার জন্য কোশ্চেন, সেটাও তোমাদের এখানে আছে। যদি বলা সবচেয়ে বেশি এলিমেন্টস কি রয়েছে, তাহলে সেই এলিমেন্টসটা যেটা, সেটা আমি যদি বলি, সেটা এখানে মাথায় রাখবে অক্সিজেন। সবচেয়ে বেশি পরিমাণে কি রয়েছে? প্রায় 65% অক্সিজেন রয়েছে। ও সি, তারপরে কি রয়েছে? সি মানে কি? কার্বন। ও সি না, এন মানে হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে? এই যে এন মানে নাইট্রোজেন, কা সি এ কা মানে হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে? তাহলে এরকম করে মনে রাখবে, ও সি না কা, এরকম করে মনে রাখবে। এখানে দেখো, এখানে দিয়ে আছে একদম, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি পরিমাণে কি আছে? অক্সিজেন। তারপরে কি আছে? কার্বন। তারপরে কি আছে? নাইট্রোজেন। তারপরে কি আছে? ক্যালসিয়াম, ঠিক আছে? ও সি না কা, এরকম করে মনে রাখতে পারো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বডির মধ্যে, তোমাদের পরীক্ষা এই তোমাদের বইয়ে আবার দিয়ে আছে যে বডি ছাড়াও আমাদের এই যে আর্থ ক্রাস্ট, মানে আমাদের এই পৃথিবী পৃষ্ঠ যেটা, হ্যাঁ, সেটাও দিয়ে আছে। এই যে পৃথিবী পৃষ্ঠ যেটা, সেইটা ভালো করে, সেটা এগুলো পরীক্ষা কোনোদিন আসেনি কোশ্চেন, যদি চলে আসে এদের কথা ছাড়ো, এরা যা খুশি করছে, তাহলে যদি চলে আসে সেইখানেও কিন্তু অক্সিজেন সবচেয়ে বেশি আছে। কি বলছি? অক্সিজেন সবচেয়ে বেশি আছে। এটা কি? পৃথিবী পৃষ্ঠ, ঠিক আছে? এটা কি? আমাদের বডি। পৃথিবী পৃষ্ঠেও কিন্তু অক্সিজেন বেশি আছে, কিন্তু সেটা একটু কম, সেটা হচ্ছে কত? তোমার 45% এর মতো, ঠিক আছে? আচ্ছা, এরপরে অক্সিজেন ওইটাও ও সি মানে হচ্ছে সিলিকন, এখানে কি আছে? সিলিকন, ঠিক আছে? ও সি, এটা হচ্ছে ও সি কা না, ঠিক আছে? এন এ মানে হচ্ছে সোডিয়াম, এটা এন এ মানে সোডিয়াম, আর ও সি কা মানে হচ্ছে এটা পটাশিয়াম আছে নাকি? দেখে নাও না, ক্যালসিয়াম, হ্যাঁ, সি এটা হচ্ছে ক্যালসিয়াম। কি বলছি বুঝতে পারছো? তাহলে এটা যদি আমাদের পৃথিবী পৃষ্ঠ বলে, তাহলে এই পৃথিবী পৃষ্ঠ বললে, ঠিক আছে, কি মনে রাখবে? যে ও সি কা না, ঠিক আছে?
ও সি কা না, আর যদি আমাদের বডি বলে তাহলে সবচেয়ে বেশি অক্সিজেন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, এরকম করে করে আছে। ওকে, তাহলে এটা বুঝতে পারছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। আচ্ছা, এই হচ্ছে জিনিস। এরপরে আমরা এদের কিছু ক্যারেক্টারিস্টিকে যাব। আচ্ছা দেখো, এই যে এই মাইক্রোমলিকিউলস আর ম্যাক্রোমলিকিউলস, এইগুলা প্রোটিন, এগুলা ভালো করে দেখো যে এইগুলা একটা অ্যাসিড রয়েছে, অ্যাসিডের সাথে কে গুলে যায় সেইটার উপর ডিপেন্ড করে এটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাসিড সলিউবল, একটা হচ্ছে অ্যাসিড নন সলিউবল। অ্যাসিড সলিউবল আর এটা হচ্ছে অ্যাসিড নন সলিউবল। সলিউবল মানে কি, গুলে যায় যে, তাহলে অ্যাসিডের সাথে যে গুলে যাবে তাকে বলা হয় অ্যাসিড সলিউবল, অ্যাসিডের সাথে যে না গুলবে তাকে বলা হয় অ্যাসিড ইনসলিউবল। কি বলছি বুঝতে পারছো? অ্যাসিড সলিউবল, অ্যাসিড ইনসলিউবল। এইটার জন্য যে অ্যাসিডটা টেস্ট করা হয়, যে অ্যাসিডটাকে পরীক্ষায় ইউজ করা হয়, সেই অ্যাসিডটা কি সেটা পরীক্ষায় কোশ্চেনে পড়ে। কি, ঠিক আছে? তাহলে সেটা ভালো করে মাথায় রাখবে যে সেইটা হচ্ছে যে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? এইটা, ঠিক আছে? এই যে এই অ্যাসিডটা ভালো করে মাথায় রাখবে যে এই যে এইখানে যে অ্যাসিড সলিউবল না ইনসলিউবল সেইটা দেখার জন্য কোন অ্যাসিড নিয়ে টেস্ট করা হয়, তখন কি বলবে? ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। দেখো, ক্লোরো, ক্লোরিন, সিএল, 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 কটা ক্লোরিন, তাই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাইক্লোরো। আর এটা অ্যাসিড, তাহলে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে ট্রাইক্লোরো অ্যাসিড যেটা, এই ট্রাইক্লোরো অ্যাসিডের এটা কিন্তু সংকেতটাও পরীক্ষায় পড়ে, ঠিক আছে? তাহলে তোমাকে এটা কেমন করে থাকে, এরকম করে লিখবে Cl3CCOOH। এটা নিটে অনেকবার পড়েছে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, দাগ দিয়ে দেবে। তাহলে এই যে এই জিনিসটা মাথায় রাখবে। এরপর ব্যাপারটা হচ্ছে যে এইটা যখনই আমরা এইটার উপর ঢেলে দেবো, ভালো করে দেখো এইদিকে, এখানে দেখো, এটা যখনই আমরা এর উপর ঢেলে দেবো, ওই যে এই ছাঁকনিটার উপরে পুরো সহ যখনই ঢেলে দেবো, তখন আমরা দেখতে পাবো যে এই যে এই অ্যাসিডটা, যেটা এই অ্যাসিডটা কিন্তু এই যে উপরে যারা আছে তার সাথে গুলছে নি, গুলছে নিচে যারা ফিল্টার হয়ে আছে, ঠিক আছে? যারা ফিল্টার হয়ে আছে তার সাথে গুলিয়ে যাচ্ছে। কে গুলিয়ে যাচ্ছে? এই অ্যাসিডটা। কেন গুলিয়ে যাচ্ছে তুমি আমাকে বলো দেখি। এই যে উপরে যারা আছে, ধরো চা পাতা, এটা ধরো পুরোটা একটা চা, তাহলে উপরে চা পাতা আছে, আদা আছে, লং আছে, এলাচ আছে, এইগুলো, আর বাকি নিচের যে চায়ের যেটা যেটা আমরা খাই অ্যাকচুয়ালি, সেটা নিচে পড়ে গেলো। তাহলে হ্যাঁ, কোনটাকে? এটা তো লিকুইড। ছাঁকনিটা, অ্যাসিড গুলো বিভিন্ন ধরনের হয়, একটা হচ্ছে মৃদু অ্যাসিড হয়, আর একটা তীব্র অ্যাসিড হয়। আমরা এখানে এই যে CCl3, এই যে এখানে ভালো থাকে Cl3CCOOH, এইখানে এই অ্যাসিডের তীব্রতার উপর ডিপেন্ড করবে আমরা সেটা কেন এরকম দেবো। কি বলছি বুঝতে পারছো? আমরা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন দিতে যাবো, এটা বুঝতে হবে। দেখো, তাহলে এইখানে যখনই আমরা দিচ্ছি, যখনই এটা দিচ্ছি, তখনই এই কি হচ্ছে, উপরে যে সমস্ত ধরো চা পাতা যেটা আছে, বা ধরো আদা যেটা আছে, বা ধরো বিভিন্ন লং এলাচ যেটা, সেগুলোর সাথে গুলবে কি? গুলবে না। কার সাথে গুলিয়ে যাবে? এই নিচে যেগুলো আছে। তাহলে আমাকে বলো এই সাইডে যারা আছে মানে মাইক্রো, এইখানে গুলিয়ে যাবে। তাহলে যে বলো আমাকে, মাইক্রো যারা আছে তারা অ্যাসিড সলিউবল হবে না অ্যাসিড ইনসলিউবল হবে? মিশে যাবে। তাহলে এরা হয়ে যাচ্ছে অ্যাসিডো সলিউবল, বা অ্যাসিডে গুলে যায়, অ্যাসিডে গুলে গুলে যায়, ঠিক আছে? এরা অ্যাসিডে গুলবে না। এরা কি অ্যাসিডে? অ্যাসিড ইনসলিউবল, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, পরীক্ষায় কোশ্চেন দিবে খুব সুন্দর ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে বুঝো। পরীক্ষায় বলে দেবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইনসলিউবল, which of the following is not a insoluble? কে ইনসলিউবল লয়? ইনসলিউবল মানে কি? অ্যাসিডে গুলবে না। তখন পরীক্ষায় বলবে যে মনোস্যাকারাইড, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড, লিপিড। কি বলবে? কিন্তু আমরা জানি লিপিড কি, লিপিড কি? মাইক্রো। লিপিড কি? মাইক্রো। কি বলছি বুঝতে পারছো? এইটা এখানে, এই যে লিপিডটাকে এখানে রেখেছি, সেটা শুধুমাত্র এই কারণে রেখেছি, এটা রিটেনটেড, এখানে আটকে যাচ্ছে বলে। তাছাড়া এই লিপিডটা অ্যাকচুয়ালি থাকার কথা কোনখানে? এখানে থাকার কথা। কি বলছি বুঝতে পারছো? তাহলে এইরকম টাইপসের কোশ্চেন আসবে। ওকে, এগুলো নিটের বলছি, নিটের জন্য ইম্পর্টেন্ট। আমি যা কিছু বলছি তোমাদেরকে নিট বেসিসে বলছি। এইটা যদি পড়ো তুমি আমাকে বলো তো, তাহলে স্কুলের পরীক্ষা তো এমনিতে তুড়িতে হয়ে যাবে। এটা যদি একটু ভালো করে দেখো, স্কুলের পরীক্ষা যেমনই কোশ্চেন আসুক এমনিতেই পারিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো বুঝতে পারি, আমি চাপ নাই, আমি সমস্ত কিছু আসল জিনিসই আসবো। তাহলে এইগুলো পুরোপুরি বুঝতে পারিছো? এখানে কোনো প্রকার কোনো কোশ্চেন আছে নাই? আচ্ছা, এরপরে আরেকটা তোমাদের বই যেটা ইম্পর্টেন্ট দিয়ে আছে, আমি এটা বুঝতে পারি, ঠিক আছে? এটা একবার ছাড়িয়ে দিই, এটা ছাড়া স্ক্রিনশট তোলার জন্য দেখাচ্ছে তো, গুরগুরিয়া দেখাচ্ছে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? এরপরে কিন্তু আমরা এক একটা পড়বো,
তোমার মনোস্যাকারাইড, আর হচ্ছে পলিস্যাকারাইড, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, ঠিক আছে, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড। তোমাকে যদি কেউ বলে যে নিউক্লিক অ্যাসিডের মনোমার কি, তখন কি বলবে? এটা এগুলো মনে থাকবে তো, এগুলো ভুলে যাবে না তো। যদি বলা হয় প্রোটিনের মনোমার, তখন কি বলবে? অ্যামিনো অ্যাসিড। মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড নিয়ে করে তৈরি হচ্ছে কি প্রোটিন। কি বলছি বুঝতে পারছো? দেখো অ্যামিনো, অ্যামিনো মানে একটা গ্রুপ, আর অ্যাসিড এটাও একটা গ্রুপ। অ্যামিনো গ্রুপ যেটা সেটা NH, আর এটা যেটা মানে এটা অ্যামিন গ্রুপ, এটা অ্যাসিড গ্রুপ। দুটো পুরোপুরি অপোজিট হয় জেনারেলি, ঠিক আছে। কিন্তু এমন কোনো কারোর মধ্যে নাই যেটা অ্যামিনো গ্রুপও থাকবে অ্যাসিড গ্রুপও। মানে এই জিনিসটা শুধুমাত্র প্রোটিনের মধ্যেই পাওয়া যায়। এটা আমরা যখন প্রোটিন করবো তখন বিশদে আলোচনা করবো। তাহলে এটা এটা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কোনটার কথা বললাম আমি, বলো? কার্বোহাইড্রেট মানে কোনটার কথা বললাম? ইয়েস, পলিস্যাকারাইড। কেন শুধু বলবো কার্বোহাইড্রেট? মানে আমি বলতে চাইছি মনোস্যাকারাইডও। কার্বোহাইড্রেট যেটা সেটা দুই ভাগে ভাগ করে, একটা পলিস্যাকারাইড, একটা মনোস্যাকারাইড, এরকম করে বলতে পারো। বা যদিও তোমরা বইয়ে যখনই দেখবে তখনই কি পাবো আমরা? পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড শুধু নয়, মনোস্যাকারাইড আমরা এখানে দেখবো মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, ঠিক আছে, এরকম করে পাওয়া যায়। দাঁড়াও, এটা একটু চান করাই দিই। তেমন বুঝতে পারছো কোনো? হ্যাঁ না কোনো জায়গায় ঠিক আছে। এটা তো বুঝার কিছু নাই এখন, যতটা বললাম। আসল বুঝার যেগুলো সেগুলো তো এরপরে আসছে, চাপ নিচ্ছ কেন? দেখো আর একটা জিনিস ছোট্ট করে আমি বলে দিই, সেটা হচ্ছে যে মেটাবোলাইটস। মেটাবোলাইটস মানে হচ্ছে মেটাবলিজমের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলোকে বলা হয় মেটাবোলাইটস। আমাদের বডিতে মেটাবলিজমের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলোকে বলা হয় মেটাবোলাইটস। কি হয়, আমাদের বডি এমন কোনো কিছুই তৈরি করতে পারেনি যেগুলা আমাদের জন্য প্রয়োজন নাই। কি বলছি বুঝতে পারছো? যদি সেগুলো আমাদের জন্য প্রয়োজন না থাকে, তার মানে সেগুলো আমাদের বডির জন্য টক্সিক সাবস্ট্যান্স, মানে বিষ আমাদের বডির। কিন্তু গাছ এরকম অনেক কিছু আছে যেগুলো গাছ নিজেরা তৈরি করে, কিন্তু সেগুলো তাদের কাজে লাগেনি। কি বলছি বুঝতে পারছো? যেমন ধরো হিসাব অনুযায়ী আমি বলছি যে রাবার তৈরি হয়, জানো তো? তাহলে রাবার যেটা তৈরি হয় সেটা বলা হয় উপক্ষার। সেইটার রাবারটা যেটা, সেটা গাছের কি কাজে লাগে? কোনো কাজেই লাগেনি। আচ্ছা আমাকে বলো, রেসিন বলে একটা বিষ, এগুলো টক্সিক সাবস্ট্যান্স, ঠিক আছে, সেটা তৈরি হয়, গাছের কি কাজে লাগে? কিন্তু এই রেসিনটা জানো, একটা ড্রপ যদি আমাদের কাছে ঢুকে আমাদের বডিতে, সঙ্গে সঙ্গে মরে, সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে করে ফুট, মানে হার্ট ব্লকেজ হয়ে যাবে দি ফুট। তাহলে এই সমস্ত জিনিসগুলা ওই গাছটা নিজে তৈরি করছে তো, কিন্তু ওই গাছটা নিজের কাজে লাগাচ্ছে না। আচ্ছা আমাকে বলো যে আমরা ক্লোরোকুইনিন ইউজ করি, আমরা বিভিন্ন ধরনের ড্রাগস ইউজ করি, ঠিক আছে, যেগুলো ওষুধ তৈরি করতে হেল্প করে, ঠিক আছে, আমরা ক্যান্সার বিভিন্ন ধরনের যে সমস্ত রোগ সেইগুলা ঠিক করার জন্য বিভিন্ন অ্যান্টি কার্সিনোজেন জিনিসপত্র পাই, সেগুলো তো গাছ থেকেই পাই। তাহলে গাছ এগুলো নিজেদের কাজে ইউজ করেনি। তাহলে এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হয় মেটাবোলাইটস। কি বলা হয়? মেটাবোলাইটস, ঠিক আছে। এই যে মেটাবোলাইটস, এটা দু ধরনের। আমি এটাকে খুব বেশি ডিটেলসে বলছি না, ছোট্ট করে বলছি, চলে যাচ্ছি বইয়ে যেটা আছে সেটা জাস্ট একটু দেখে নেবে। দেখো এই যে মেটাবোলাইটস যেটা, এই মেটাবোলাইটসটা দু ধরনের হয়। এটা হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস, আর হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস। ঠিক আছে, প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। দেখো কেমন করলাম, একটা পি লিখেছি আর এটা 2 ডিগ্রি, এটা প্রাইমারি। এখন ঠিক আছে, এটা প্রাইমারি মানে 1 ডিগ্রি, আর এটা সেকেন্ডারি। দেখো প্রাইমারি যেটা সেটা সবাই তৈরি করে আর নিজের গায়ে কাজে লাগে। কি বলছি বুঝতে পারছো? যেমন আমরা যা কিছু তৈরি করছি সব প্রাইমারি, ঠিক আছে। কিন্তু সেকেন্ডারি যেটা, সেটা নিজে তৈরি করে কিন্তু তার বডির কোনো কাজে লাগেনি, ঠিক আছে। এই যে প্রাইমারি মেটাবোলাইটস যেটা, তার এক্সাম্পল সবাই গাছ হবে, যত লিভিং অর্গানিজম যারা রয়েছে তার যে 5টা আছে, সেই 5টাই কিন্তু প্রাইমারি মেটাবোলাইটস তৈরি করে। যেমন ধরো আমরা বলতে পারি মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টস, অ্যানিমেল।
সবাই তৈরি করতে পারে প্রাইমারি মেটাবোলাইটস, কিন্তু সেকেন্ডারি মেটাবোলাইটস যেটা, সেটা সবাই তৈরি করতে পারেনি, শুধুমাত্র অ্যানিমালটা বাদ দিয়ে সবাই তৈরি করতে পারে। আমরা মানুষ, এই জন্যই তো বলছি আমরা মানুষ, আমাদের প্রয়োজন ছাড়া আমরা কোনো কিছু কাজ করবো না, প্রয়োজন ছাড়া এমন কোনো জিনিস আমরা তৈরি করবো না। কিন্তু এরা বাকি যে চারজন, তার মানে আমরা কি বলতে পারি, মনেরা, প্রোটিস্টা, ফানজাই এন্ড প্ল্যান্টি, এরা কিন্তু এমন অনেক কিছু জিনিস তৈরি করে যেগুলো এদের বডির জন্য কাজে লাগেনি। ঠিক আছে, এরপরে বইয়ে একটা সুন্দর লিস্ট আছে, সেই লিস্টে ভালো করে দেখবে, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে। বলবে যে কোন খান থেকে এই সমস্ত মেটাবোলাইটস গুলো পাওয়া যায়। একটা সাইডে পুরো মেটাবোলাইটস এর নাম লিখে দিয়েছে, আমি এখানে ইয়াতে দিয়ে দেবো, এখানে ভালো করে দিয়ে যায়, আমি সব জানি এডিট করতে, চাপ লিও না, এখানে সুন্দর করে জুত করে আমি বস করে দেবো, চিপকাই দেবো এটা। ঠিক আছে, তাহলে কোনটা কোন গাছ থেকে, ইভেন শুধু এইটা নয়, এখানে তো অনেক কম আছে, এখানে তোমার 5টা না 6টা আছে। হ্যাঁ, আমি সুন্দর বড় করে 10-12টার মতো করে সুন্দর যেগুলো যেগুলো রেসিন ফেসিন এই ওই সেই বিভিন্ন জায়গায় পাওয়া যায়, ক্লোরোকুইনিন, সবগুলো এখানে দিয়ে দেবো। তাহলে এই হচ্ছে জিনিস, কি বললাম বুঝতে পারলে, এইগুলো হচ্ছে বায়োলজির জিনিস। এরপরে আস্তে আস্তে আমরা কেমিস্ট্রির দিকে ঢুকবো। ঠিক আছে, এরপরে বলুন আসল জায়গা যেগুলা যেগুলাতে ভয় লাগে সেইখানে ঢুকছি, দেখি কেমন ভয় লাগে তোমাদের।